আমরা যে সোয়েটার পরি, রাইট? সোয়েটার বা শার্ট মাঝে মধ্যে ফ্রিকশন হতে হতে উপরের সারফেসে কি হয়, একটা নটের মতো জমা হয়ে যায় না? তাহলে এগুলো হচ্ছে কি, মানে ইয়ারের ক্ষেত্রে সেটা কি, ন্যাপস। আচ্ছা, লুজ ফাইবার, ইয়ার থেকে যদি ফাইবার লুজ হয়ে থাকে, লুজ ফাইবার, তারপর হচ্ছে কি ফরেন ম্যাটার্স। তাহলে এগুলো হচ্ছে কি কোনো ফর্ম, এর সবই কোনো ফর্ম। হ্যাঁ, ন্যাপস, স্ল্যাবস, এগুলো হচ্ছে কি ইয়ার, ইয়ার। ফর এক্সাম্পল আমি স্ল্যাবস আর ন্যাপসটা হচ্ছে তোমাদেরকে দেখাই। এখানে দেখছো এটুক পোর্শন কি ছিল, থিক প্লেস ছিল, আর এই পোর্শনে কি থিন প্লেস, আবার এই পোর্শনে থিন প্লেস, এই পোর্শনে থিক প্লেসেস। তো স্ল্যাবসেরও আবার ডিফারেন্ট টাইপস আছে। এবার হচ্ছে ন্যাপস দেখি। এই যে ন্যাপস, এই পোর্শনটা কি ইয়ার্নের ন্যাপস। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই ডায়াগ্রামে যেটা দেখতেছি এটা হচ্ছে কি মেকানিক্যাল ইয়ার্ন ক্লিনার বা ক্লিয়ারার। এটা কিভাবে কাজ করবে বলো তো? আর এই যে বললো যে একটা ফিক্সড ব্লেড, অ্যাডজাস্টেবল ব্লেড, ব্লেডের কাজ কি, বেশি থিকনেস যুক্ত ইয়ার্ন যখন পাস করবে, যেহেতু এটা মেকানিক্যাল ইয়ার্ন ক্লিনার, এটা হচ্ছে ব্লেডটা ইয়ার্নকে কাট করে দিবে। বুঝে গেছে? তাহলে এটা আসতে পারবা যে স্কিমেটিক ডায়াগ্রাম আর হচ্ছে এটা কিভাবে কাজ করে। দুইটা মেটাল প্লেটের গ্যাপের মধ্যে ইয়ার্ন থাকবে, আর একটা সার্টেন থিকনেস যুক্ত ইয়ার্ন এখানে পাস করতে পারবে। যদি এর থেকে বেশি হয় তাহলে এটা আটকে যাবে বা ব্রেক অফ হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে ক্যাপাসিটিভ ডিটেক্টর, এটাও ইয়ার্ন ক্লিনার। এটা কিভাবে কাজ করবে? এখানে ইয়ার্ন কোথায় পাস করবে? এই দুইটার মাঝে পাস করবে, একটা কনডেন্সারের মাঝে থাকবে, মানে দুইটা প্লেটের মাঝে থাকবে হচ্ছে ইয়ার্ন। আচ্ছা, এখানে অসিলেটরের কাজ কি? সিগন্যাল দেওয়া, রাইট? মানে যদি আমার যদি থিক এন্ড থিন প্লেসেস থাকে তাহলে হচ্ছে কি করবে অসিলেটর, একটা সিগন্যাল পাঠাবে ইয়ার্নের থ্রুতে। তারপর সিগন্যালটা কোথায় যাবে? এই অ্যাম্পলিফায়ার দিয়ে যাবে। If the yarn becomes thicker or uneven, the capacitance changes. তাহলে এখানে যে ক্যাপাসিটরটা আছে তাহলে সেটা চেঞ্জ হবে কখন? যদি থিক এন্ড থিন প্লেসেস পায় তাহলে ক্যাপাসিট্যান্স চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে এটা যদি চেঞ্জ হয় ক্যাপাসিট্যান্স এখান থেকে, তাহলে এই চেঞ্জটা একটা সিগন্যাল পাঠাবে হচ্ছে অ্যাম্পলিফায়ার। ঠিক আছে? এই অ্যাম্পলিফায়ারে সিগন্যাল পাঠালে দেখবে যে if the yarn is outside normal limit, মানে আমার যে লিমিটেশন আছে দুইটা প্লেটের মাঝে ইয়ার্ন, এটাকে এক্সিড করতেছে কিনা, ঠিক আছে, ফলটা এক্সিড করতেছে কিনা, যদি বেশি থিকার হয় বা আনইভেন হয়। আচ্ছা, যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কি করবে? মেশিনটাকে সিগন্যাল দিল, ওই পোর্শনে ইয়ার্নটা কি হবে? কাটা পড়বে। ঠিক আছে, একটু বুঝে গেছেন? তাহলে ওইটার কাজ কি ছিল? জাস্ট মেকানিক্যাল ছিল, আর এখানে আমরা কি ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠাচ্ছি। যখন ইয়ার্ন বেশি থিক, সে কি করবে? একটা সিগন্যাল পাঠাবে, অসিলেটরের ক্যাপাসিট্যান্স কি হবে? চেঞ্জ হবে, সেটা থেকে সিগন্যাল যাবে অ্যাম্পলিফায়ারে যাবে এবং কি করবে? মেশিনকে স্টপ করবে এবং ইয়ার্নকে কাট করবে। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে না, এত বারবার ফল্টি পার্ট যদি কাটা হয় আবার জোড়া দেওয়া কষ্টকর না? বাট এখন টেকনোলজিতে স্প্লাইস মেশিনগুলোতে, ওয়াইন্ডিংয়ের স্প্লাইস মেশিনগুলোতে এই নটটাও আমি যে আবার জোড়া দিব এটাও অটোমেটিকলি জোড়া দেওয়া। আচ্ছা, এই একটা দেখলাম আমরা, এটা হচ্ছে ক্যাপাসিটিভ ডিটেক্টর। ওকে, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ডিটেক্টর। আচ্ছা, দেখে কি মনে হয় কিভাবে কাজ করতে পারে? একজন একটু পড়ো, জুলিয়ান পড়ো।
দেখতেছো? তোর যশো পাওয়ার কত? 2.0 চেক করে না। দেখি তো আমি কত দূর থেকে দেখি না এখানে আমার ঠিক আছে। আমার হচ্ছে -3.75 আর -1%। আচ্ছা For the electric ear, a light should shine on the ear. আমার থেকে আমি সিনিয়র বলতে পারবো। A light source shines on the ear. The ear casts a shadow on a photocells. Light sensor. If the ear becomes thick or uneven, the shadow changes. The photocell senses this and sends a signal to the amplifier. If the ear is faulty, the machine reacts usually by cutting and removing the bad part. সুযোগ বলো তো, তুমি দেখো না? না স্যার, স্যার চশমাও নেই। ফটো ইলেকট্রিক ইয়ান ক্লিনার ওর প্রেজেন্টেশন হয়ে যেতেছে। the light source shine on the yarn. ক্যামেরাতে আসলে প্রেজেন্টেশন হয়ে যাবে, সমস্যা নাই। The yarn casts a shadow on a photocell light sensor. If the yarn becomes thick or uneven, the shadow changes. The photocell senses this and sends a signal to the amplifier. If the yarn is faulty, the machine reacts and usually by cutting and removing the dead part. যারা পরে আসছো, ইয়ার ক্লিয়ারার বা ইয়ার ক্লিনার সম্পর্কে আমরা দেখছি না একটু, এটার কাজটা কি সেটা আগে দেখো। ইয়ারের মধ্যে যদি কোনো থিক অ্যান্ড থিন প্লেসেস থাকে সেটাকে রিমুভ করবে স্লাবস অ্যান্ড ন্যাপস। স্লাবস কি? ফর এক্সাম্পল এইটুক পোর্শন ইয়ারের থিক প্লেস আর এইটুক হচ্ছে কি থিন প্লেস। সো এই রেগুলার থিন প্লেসটাই কি হচ্ছে স্লাব। আর ইয়ারের মধ্যে এরকম যদি কোনো নটের মতো থাকে তাহলে সেগুলো হচ্ছে কি ন্যাপস। ঠিক আছে? আচ্ছা, যদি লুজ ফাইবার থাকে বা ফরেন ম্যাটার থাকে সেটাকে ক্লিয়ার করবে। তো আমরা দেখতেছিলাম যে স্ল্যাবস হচ্ছে ফর এক্সাম্পল এটা একটা ইয়ার, এটার এইটুক পোর্শন কি থিক থিক আর এইটুক পোর্শন কি থিন। সো এই ইররেগুলার যে থিন প্লেসেসগুলো থাকবে সেটাকে কি বলবে স্ল্যাব। স্ল্যাব, ঠিক আছে? আচ্ছা, লুজ ফাইবার আর হচ্ছে ফরেন ম্যাটেরিয়াল। তো এই ইয়ার্ন ক্লিয়ারার কিভাবে কাজ করে সেটাই হচ্ছে আমরা দেখতেছি। আচ্ছা, এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইয়ার্ন ক্লিয়ারার। তো এখানে হচ্ছে ইয়ার্ন এখানে পাস করবে আর এখানে আমরা একটা লাইট সোর্স রাখবো, ঠিক আছে? দেন এই পাশে থাকবে হচ্ছে একটা ফটো সেল। ফটো সেলটা কি একটা লাইট সেন্সর। তো এখান থেকে লাইট যখন লাইট সোর্স থেকে লাইট আসতেছে ইয়ার্নে, এই পাশে কি পড়বে ইয়ার্নের একটা শ্যাডো পড়বে, রাইট? সো এখন ইয়ার্ন যদি ইররেগুলার হয় বা থিক এন্ড থিন প্লেসেস থাকে তাহলে কি হবে শ্যাডোটা চেঞ্জ হবে। তখন কি হবে এই ফটো সেল এটাকে সেন্স করবে, দেন একটা সিগন্যাল পাঠাবে অ্যামপ্লিফায়ার, ঠিক আছে? If the yarn is faulty, the machine reacts usually by cutting and removing the bad part. তাহলে যদি এটা ডিটেক্ট করতে পারে তাহলে কি করবে? মেশিনকে স্টপ করবে আর যে ইয়ারের ব্যাড পার্টটা আছে সেটা কি করবে? রিমুভ করবে। আর এগুলো কি হচ্ছে ইয়ার ক্লিয়ারের টাইপ, বিভিন্ন টাইপ। হ্যাঁ, টাইপস। তাহলে এই টাইপটা আমরা দেখছি, যারা পরে আসছো এটা সবার লাস্টেরটা দেখছি। আর এটা হচ্ছে ক্যাপাসিটিভ ডিটেক্টর। এই দুই পাশে দুইটা প্লেট থাকবে, মাঝখানে ইয়ারটা পাস করবে। এখন ইয়ারের মধ্যে যদি থিকার বা আনইভেন প্লেস থাকে মানে এটা কিন্তু একটা কনডেন্স অবস্থায় আছে, একটু কিন্তু ফাঁকা পজিশন, ঠিক আছে? তখন এই অসিলেটরে ক্যাপাসিটিভ ডিটেক্টরে একটা চেঞ্জ আসবে, এই সিগন্যালটা সে পাঠাবে হচ্ছে অ্যামপ্লিফায়ারে, এন্ড দেন কি হবে? মেশিন অফ করবে বা কি করবে? ফল্টি ইয়ারকে কাট করবে। এগুলো হচ্ছে কি অটোমেটিক, আর এটা হচ্ছে আমরা মেকানিক্যাল। দুইটা প্লেট থাকবে, এটা হচ্ছে ইয়ারের জাস্ট একটা ক্রস সেকশন দেখানো হয়েছে। ইয়ার এখানে পাস করবে, একটা ফিক্সড প্লেট থাকে আর একটা হচ্ছে অ্যাডজাস্টেবল প্লেট থাকে। কাজ কি? এইটার ডায়ামিটারের বেশি যদি ইয়ার পাস করতে চায় তাহলে পাস করতে পারবে? পাস করতে পারবে না, এন্ড অ্যাডজাস্টেবল প্লেট দিয়ে হচ্ছে কি এটাকে কাট করা যাবে বা নিচে থেকে ব্রেক অফ হয়ে যাবে।
তাহলে আমরা টাইপসগুলো দেখছি। এই ফ্যাক্টরগুলো তো আমরা পড়ছি না, হিউমিডিটি নিয়ে বলছিলাম। হিউমিডিটি কি মনে আছে? মানে হিউমিডিটি কি যদি বুঝাইতে বলে? আর্দ্রতা তো বুঝলাম, মানে যদি বলি ফ্যাব্রিক কি, তুমি যদি বলো ফ্যাব্রিক হচ্ছে কাপড়। আচ্ছা, মানে আমার সারাউন্ডিং এর মধ্যে ময়েশ্চার ধরে রাখার ক্যাপাসিটি যতটুক ডিভাইডেড বাই কি এখন ময়েশ্চার যতটুক আছে আমার সারাউন্ডিং এনভায়রনমেন্টে, সেটা এই দুইটা রেশিওই হচ্ছে হিউমিডিটি। আচ্ছা, এগুলো আমরা দেখছি অলরেডি। আচ্ছা, ক্রিলিং, ডফিং এগুলো কি ছিল মনে আছে? অক্সিলারি ফাংশন ছিল না? ওয়াইন্ডিং এর অক্সিলারি ফাংশনস ছিল। ক্রিলিং কি ছিল? একটা প্যাকেজ শেষ হয়ে গেলে কি আরেকটা প্যাকেজ রিপ্লেস করব। পিসিং কি ছিল? যদি তোমার একটা প্যাকেজের যদি কোনো ইন্ট বা ছিঁড়ে যায়, এখন এটাকে আমি আবার যদি নটিং দিয়ে দিই সেটা হচ্ছে পিসিং। আর ডফিং কি? যখন আমি নতুন আরেকটা প্যাকেজকে আমি রিপ্লেস করব যে প্যাকেজ থেকে ইয়ারটা ট্রান্সফার হবে। আচ্ছা, এবার আসে হচ্ছে এখন ওয়াইন্ডিং মেশিনে কি ওয়াইন্ড করবে, কি রোটেট করবে, কি মোশন দিবে? প্যাকেজটা, তাই না? যে প্যাকেজ থেকে যে প্যাকেজে আমি ইয়ারকে ওয়াইন্ডিং করাবো। আচ্ছা, তো এইটা কিভাবে হতে পারে বলছিলাম? দুইভাবে হতে পারে, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। ডিরেক্টলি কি? ডিরেক্টলি মোটর থেকে পাবে মোশন, ইনডিরেক্ট হচ্ছে একটা সারফেস কন্ট্যাক্টে থাকবে। আচ্ছা, এবার এই যে ট্রাভার্স মোশনটা, এটা দেখো, বাই দ্য হেল্প অফ মোশন when a dynamic part of a machine moves in to and fro motion. To and fro motion শুনতে না আগে কখনো? আচ্ছা, in the package winding, by the help of this motion, yarn is wound evenly in a package. ঠিক আছে? তাহলে দুই টাইপের ট্রাভার্স মোশন আছে তোমার, একটা হচ্ছে রেসিপ্রোকেটিং মোশন আর একটা কি রোটেটিং মোশন। আচ্ছা, রেসিপ্রোকেটিং মোশনটা কি? By the help of this motion, moving parts of a machine is passed a fixed distance and within a several time it backs its starting position. রেসিপ্রোকেটিং মোশনের এক্সাম্পল মনে আছে? পর্যাবৃত্ত গতি, পেন্ডুলাম ফর এক্সাম্পল। আচ্ছা, এই মোশনটা দুইটা মেকানিজমে কাজ করে ওয়াইন্ডিং মেশিনে। একটা হচ্ছে এ সিঙ্গেল গাইড রড এন্ড ক্যাম ফর মেনি ওয়াইন্ডিং স্পিন্ডল। ক্যামের কাজ কি কি বলছিলাম? ক্যাম কি করবে? জিনিসটাকে মুভ করাবে। আচ্ছা, সেকেন্ডলি কি হচ্ছে এ গাইড রড এন্ড ক্যাম ফর ইচ স্পিন্ডল। ঠিক আছে? সো দুই রকমের হতে পারে, যে একটা সিঙ্গেল গাইড রড কাজ করবে আর ক্যাম কাজ করবে, আর সেকেন্ডলি হচ্ছে প্রত্যেকটা স্পিন্ডলের জন্য আমরা একটা করে গাইড এবং ক্যাম ইউজ করব। সো এইখানে জাস্ট ফিগারে দেখানো হয়েছে কিভাবে ওয়াইন্ডিং হচ্ছে। এটা হচ্ছে কি রেসিপ্রোকেটিং মোশন, আর আরেকটা কি করছি আমরা? রোটেটিং ট্রাভার্স মোশন। আচ্ছা, এটা একটু কেউ পড়ো, আরিফ না পড়ো। Rotating traverse motion is complete each motion by the rotation of root drum on the surface of drum. Their contents, root, shape and yarn package is put and rotates with the surface contact and groove drum. And groove drum. গ্রুভ মানে হচ্ছে খাঁজ কাটা, এই যে খাঁজ কাটাগুলো। আচ্ছা, তাহলে একটা জিনিস বলো যে রেসিপ্রোকেটিং মোশনে প্যাকেজ যেটার মধ্যে ছিল সেটাই কোনো সারফেস কন্ট্যাক্টে ছিল? এটা
এটা ছিল না, বাট এটা আছে। তাহলে রেসিপ্রোকেটিং এরটা কোন ধরনের বলতো? ডিরেক্ট আর রোটেটিং আচ্ছা, এবার আমরা মেথড অফ ড্রাইভিং দেখি। একটা হচ্ছে সারফেস কন্ট্যাক্টে ড্রাইভ করবে, সেটা আমরা দেখছি। দেন ডিরেক্টলি প্যাকেজ ড্রাইভ হবে, যেটা কি মোটর থেকে যেটা পাবে ডিরেক্টলি মোশন, সেটা অ্যাট কনস্ট্যান্ট আরপিএম স্পিড। আর আরেকটা হচ্ছে কি ডিরেক্টলি প্যাকেজ ড্রাইভিং অ্যাট ভেরিয়েবল আরপিএম বাই স্পিড। ভেরিয়েবল মানে কি বলতো? ভেরিয়েবল চলক, তাই না? তাহলে ভেরিয়েবল মানে কি তোমার চলক কি চেঞ্জেবল, রাইট? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সারফেস কন্ট্যাক্টে কিভাবে ড্রাইভ করবে সেটা দেওয়া আছে। মোটর থেকে মোশন আসবে, তারপর এটা তোমার হচ্ছে বেল্ট দিয়ে পুলি দিয়ে যাবে, তারপর এই ড্রামটাকে কি করবে? মুভ করাবে, দেন হচ্ছে এই প্যাকেজটাও কি মুভ করবে। আচ্ছা, তাহলে অ্যাটলিস্ট দেখো এখানে এই গ্রাফটা দ্বারা কি বুঝেছে দেখো তো, যে তোমার প্যাকেজ ডায়ামিটার যাই হোক না কেন তোমার ওয়াইন্ডিং রেট কি সেম থাকবে, ঠিক আছে, কনস্ট্যান্ট। আচ্ছা, আর এটা হচ্ছে ডিরেক্টলি প্যাকেজ ড্রাইভিং এট কনস্ট্যান্ট আরপিএম হাই স্পিড। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি দেখতেছি? ডিরেক্টলি প্যাকেজ ড্রাইভিং এর ক্ষেত্রে প্যাকেজের ডায়ামিটার যত বাড়বে ওয়াইন্ডিং রেট তত কি তত বাড়তেছে। তাহলে মোটর থেকে আসবে তোমার বেল্ট হয়ে, দেন এখানে পুলি হয়ে, দেন আলটিমেটলি প্যাকেজ। আচ্ছা, আর এটা হচ্ছে ভেরিয়েবল আরপিএম মোটর, মানে যেটার আরপিএম হচ্ছে চেঞ্জেবল, ভেরিয়েবল। আচ্ছা, এখন যে ম্যানুয়াল মেশিনগুলো আছে ওয়াইন্ডিং এর, সেগুলোর কিছু ফিচার্স দেখি। আমার এদিকে একটা ওয়াইন্ডিং মেশিন আছে আমাদের, দেখছো? মেশিন দুটো নিয়ে আনছে ওখান থেকে। হ্যাঁ, নতুন। দেখো ওয়াইন্ডিং মেশিনটা দেখো। আচ্ছা, আর ওইটা হচ্ছে তোমরা এই স্লাইড করে তোমরা এটা নিয়ে কিছু ফিচার্স বের করবা, ঠিক আছে? এটা অ্যাসাইনমেন্ট। ম্যানুয়াল মেশিনগুলোর বুঝাই? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট। ধরো যে ভালো করলো তাই কিছু গ্রেস মার্ক দিয়ে দিলাম এক্সামে, করবা? কিছু করার নেই। আচ্ছা, এটা অ্যাসাইনমেন্ট না। ধরো তুমি দেখলা, জানলা, আমার কাছে ডেসক্রাইব করলা, শেষ। রিপ্রেজেন্ট করার তো দরকার নেই। আমি তো বলি নাই যে ফর্মাল পড়া, শুট কোট পড়া, তারপরে এটার উপর প্রেজেন্টেশন দিব। আচ্ছা, প্রেজেন্টেশন দিব কালকে স্যার আমাদের প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তো নেওয়া ম্যান্ডেটরি। স্যার মিডল পয়েন্ট নেওয়া ম্যান্ডেটরি। স্যার মিডল পরীক্ষা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। বলো। স্যার ঈদের পরে দুই একটা পরীক্ষা নেওয়ার তো মানে হয় স্যার, ঈদের পর তো পরীক্ষা দিতেই ইচ্ছা আমার। ঈদের আগে পরীক্ষা এটা কি অ্যানসার দেব? ঈদের পরও হয়। ঈদের ভিতরে আবার এটার অ্যানসার হচ্ছে, এটা দুইটা অ্যানসার আছে। একটা হচ্ছে সবকিছুর অ্যানসার হয় না, আর দ্বিতীয়টা হচ্ছে অনেক কিছু মেনে নেওয়া লাগে। ঠিক আছে, স্যার দুই কথা বলছে স্যার। আচ্ছা আচ্ছা, একটু সাইলেন্ট। স্যার ছুটিও এত কম কেন স্যার? 1 থেকে 10। আমার ক্ষেত্রেও সেম, কি করবো? আচ্ছা, ম্যানুয়াল মেশিনগুলোর একটা ফিচার বলো তো, যদি ইয়ার্ন ছিঁড়ে যায় আমাকে নটিং ম্যানুয়ালি দিতে হবে। প্রিলিং হচ্ছে ম্যানুয়ালি। স্পিড কি হবে? লো স্পিড, প্রোডাকশন লো, হাই লেবার কস্ট, লেস ইনিশিয়াল কস্ট। আচ্ছা, একটু বলো। না, তো মোটর দিয়ে কি চলতেছে, তাই না? হ্যাঁ, ম্যানুয়াল মেশিনগুলো। ম্যানুয়াল বলতে এটা তোমার বুঝাইছে যে শুধু মোটর দিয়ে চলতেছে, রাইট? এটাতে কোনো অটোমেশন নাই, এক্সট্রা কোনো অটোমেশন নাই।
আচ্ছা, অলমোস্ট নো ফল্ট রিমুভিং ক্যাপাসিটি। সো আমাদের এখানে যে ওয়াইন্ডিং মেশিন আছে এটা ফল্ট হলে ডিটেক্ট করতে পারবে? তোমরা আতশ কাজ দিয়ে ডিটেক্ট করবে নাকি? আচ্ছা, নট ইকোনমিক। এই ম্যানুয়াল মেশিনগুলো হচ্ছে মূলত তোমরা সব ধরনের ভার্সিটিগুলোতে সব ম্যানুয়াল মেশিন ইউজ করো ওয়াইন্ডিং। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার কোন ওয়াইন্ডিং মেশিন? আচ্ছা, আমি একটা ম্যাপ দেখাই। আচ্ছা আরিফ, এই পড়ো। আচ্ছা, এই তোমরা খুব কথা বলতেছো, একজন পড়ো, ম্যাপটা পড়ো। তৃষ্ণা না? স্যার তৃষ্ণার সুন্দর ইংলিশ করতে পারে। পড়ো তো। It's a portion of tells us the efficiency of a modern high-speed cone winding machine if diameter of winding drum is 3 inch and sharp. আর স্যার শুধু তো ডিস্টার্ব করে। তুমি পড়ো, শুরু পড়ো, এই শুরু তো পড়ো। Calculate the efficiency of a modern high-speed cone winding machine if diameter of winding drum is 3 inch and RPM is 2870. The actual amount of yarn would owned in 9 hours was found to be 32,838 yards. আচ্ছা, এখানে কি বের করতে বলছে বলো তো? এফিসিয়েন্সি বের করতে বলছে, তাই না? আচ্ছা, তাহলে এফিসিয়েন্সি বের করার জন্য আবার কি করতে হবে? এটা কি প্রোডাকশন বের করতে হবে, ক্যালকুলেটেড প্রোডাকশন, আর এটা কি অ্যাকচুয়াল প্রোডাকশন। আচ্ছা, এখানে বলছে, আচ্ছা একটু সাইলেন্ট। আচ্ছা, এখানে বলছে হাই স্পিড কোন ওয়াইন্ডিং মেশিনের ডায়ামিটার অফ ওয়াইন্ডিং ড্রাম। ওয়াইন্ডিং ড্রাম কোনটা? ওয়াইন্ডিং ড্রাম কোনটা? এটা সারফেস কন্টাক্টে ঘুরতেছিল না? তাহলে এটা হচ্ছে কি তোমার হচ্ছে সার্কুলার, রাইট? এটার ডায়ামিটার, তাহলে এটা হচ্ছে কি ওয়াইন্ডিং ড্রাম। আচ্ছা, এইটা ডায়ামিটারটা দিছে আর এটার আরপিএম দিয়ে দিছে। আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে? ক্যালকুলেটেড প্রোডাকশন। আচ্ছা, প্রোডাকশন বের করার জন্য আমরা কি করব? পাই ডি মানে কি বলো তো? 2 পাই আর না, 2 পাই আর কি বৃত্তের পরিধি না? সো এটা কি? এটা সারকমফারেন্স কি সার্কুলার না? এটা এটাই তো। সো এইটা কি করবে তোমার? একবার যখন রোটেট করে আসে, রাইট, তাহলে কি একটা ওয়াইন্ডিং হলো, একটা কয়েল পেছানো হলো। আচ্ছা, আর এখানে আরপিএম মানে কি? রেভলিউশন পার মিনিট। তার মানে প্রতি মিনিটে সে কয়বার রিভলভ করতেছে? 2870 বার, তাই না? তাহলে বৃত্তের পরিধি এটা, আপনার সাথে যদি আমি এইটাকে মাল্টিপ্লাই করে দেই তাহলে আমি প্রোডাকশন পেয়ে যাব না? এতটুকু পোর্শন নিয়ে এতটুকু তার পরিধি, এতটুকু সে ওয়াইন্ডিং করাবে, ঠিক আছে, রাইট? এতটুকু যখন সে রোটেট করবে প্যাকেজটা ওয়াইন্ডিং হবে, আর সে 1 মিনিটে রোটেট করতেছে কতবার? 2870। তাহলে ক্যালকুলেটেড প্রোডাকশন কি হবে? পাই ডি এন ইকুয়াল পাই ডি এন। এখানে এন হচ্ছে কি মেশিনের আরপিএম। স্যার একটু বলবেন? আরেকবার বলবো। আচ্ছা, ক্যালকুলেটেড প্রোডাকশনটা কি? এখানে কি বের করলাম?
পাই ডি এন এটা লেখা আছে তাই তো। এই ড্রামটা রোটেট করলে এটা রোটেট করবে, ঠিক আছে। তাহলে এখন আমার বের করতে হবে কি, এটার প্রোডাকশন রেটটা আমার বের করতে হবে। আচ্ছা এখন ধরো এটা হচ্ছে এই ড্রামটা, ঠিক আছে, আর এটা হচ্ছে কি সার্কুলার, এটার ডায়ামিটার আছে, রাইট। এখন ফর এক্সাম্পল তুমি চাইতেছো যে এটার প্রোডাকশন রেটটা তুমি বের করবা পার মিনিটের জন্য, তাহলে তুমি কিভাবে বের করতে পারবা বলো তো? কি কি ইনফরমেশন লাগবে? এটা ডায়ামিটারটা লাগবে, মানে সেটা কতটুকু তোমার কি করতেছে, ওয়াইন্ডিং করাচ্ছে, একটা ইনফরমেশন। দ্বিতীয় ইনফরমেশন কি, কতটুকু কয়েল পেঁচাচ্ছে, সেটার জন্য আমার কি ইনফরমেশন লাগবে, ডায়ামিটারটা লাগবে। ডায়ামিটার যত ছোট তার কয়েল কি তত কম হবে, আর 1 মিনিটে কয়বার রোটেট করতেছে, রাইট। সবাই বুঝছো? তাহলে কি লাগবে, এটা কি সার্কুলার না, সারকামফারেন্সটা, তাহলে বৃত্তের পরিধির সূত্র কি 2πr না, পাই ডি এন মানে কি, ডি মানে কি ব্যাস না, এটা মানে হচ্ছে কি 2πr। আচ্ছা বৃত্তের পরিধি পাইলাম, আর এবার সে প্রতি মিনিটে এতবার রোটেট করে, তাহলে এই দুইটার মাল্টিপ্লিকেশন দিলে কি হবে, এটার প্রোডাকশন চলে আসবে না। তাহলে এই n দ্বারা এখানে মেশিনের আরপি, বুঝে গেছেন? আচ্ছা তাহলে পাই এর ভ্যালু 3.14 পাইলাম। তারপর আচ্ছা পাই এর ভ্যালু কিভাবে বের করে জানো? ক্যালকুলেটর কিভাবে? স্যার ক্যালকুলেটর আছে, পাই চাপ দিলে এসে বলে। স্যার বাই হাউ কিভাবে? স্যার ক্যালকুলেটর জানে। এখানে আরো নামটা কি স্যার? আর হচ্ছে তোমার ব্যাসার্ধ, রেডিয়াস, ডি হচ্ছে কি ডায়ামিটার, তাই না, ডায়ামিটার ব্যাস, আর আর হচ্ছে রেডিয়াস ব্যাসার্ধ, বুঝছো? আচ্ছা তাহলে স্যার পাই ডি এন এটা করতে গেছে পাই ডি পাই মানে আচ্ছা ফর এক্সাম্পল ধরো তোমার কাছে এই দুইটা জিনিস আছে, রাইট। এখন তুমি এখানে হচ্ছে কয়েল পেঁচাচ্ছ, এখানেও কয়েল পেঁচাচ্ছ, সো কোনটা এখানে বড়? এটা বড়, রাইট। ফর এক্সাম্পল ধরো এটা বড়, আর এটা হচ্ছে কি থিকার, ওকে। সো এখন তুমি এই এটা তো পেঁচাতে থাকলা, ওয়াইন্ডিং করতে থাকলা, এটা তো ওয়াইন্ডিং করতে থাকলা, ফর এক্সাম্পল 1 আওয়ার ধরে। এখন কোনটার প্রোডাকশন রেট বেশি, কোনটার কম হবে? এটাতে, কারণ এটা ডায়ামিটারটা বেশি। তাহলে আমার আলটিমেটলি কি লাগবে, এই পুরো সারকামফারেন্স জুড়ে মানে পরিধি জুড়ে এটা ওয়াইন্ডিং করতেছে না, তো আমার কি লাগবে ইনফরমেশন, পরিধি লাগবে, আর মিনিটে কয়বার রোটেট করতেছে, ঠিক আছে। আচ্ছা পায়ের ভ্যালু কিভাবে আসে? ফর এক্সাম্পল এটা একটা সার্কেল, ঠিক আছে, সার্কেল যদিও হয়নি। আচ্ছা বৃত্তের পরিধি কি 2πr, আর বৃত্তের ব্যাস 2r, যদি এটা দিয়ে ভাগ দাও কি থাকে, পাইয়ের ভ্যালু। কিভাবে? ফর এক্সাম্পল তুমি একটা ফিতা দিয়ে একটা সার্কেল ক্রিয়েট করলে, ফিতাটা কেটে দিলাম, কাটার পর এটা এখন ফ্ল্যাট হয়ে যাবে না, এইটার যে মেজারমেন্টটা নিবা সেটাই বৃত্তের পরিধি না, পরিধি, সেটাকে তুমি জাস্ট এটার ব্যাস দ্বারা ভাগ দিবা, তাহলেই যে ভ্যালুটা পাবা সেটা অলমোস্ট 3.1416, ঠিক আছে, বুঝছো? আচ্ছা এটা গেল। আচ্ছা তাহলে আমরা কি পাবো, এটাকে আমরা কি দ্বারা ভাগ দিব, এত ইঞ্চ পার মিনিট পাইলাম, কারণ আরপিএম মানে কি রেভলিউশন পার মিনিট, যেটা পাইলাম সেটাকে আমি কি করব 60 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে কি পাবো, আওয়ারে চলে যাবে, ঠিক আছে। আওয়ারে চলে গেল, এখন এটা কততে আছে বলতো, ইঞ্চে আছে না ভ্যালুটা, কারণ ডায়ামিটার কিসে ছিল, কোন এককে, ইঞ্চে ছিল। আচ্ছা এখন এখানে বলছে কি ইয়ার্ডে আছে, যেহেতু আমি এটা ইয়ার্ডে দিয়ে যাব, তাহলে ইয়ার্ডে নেওয়ার জন্য কি করব, এখানে যে অ্যানসারটা আসবে সেটাকে আমি 36 দ্বারা ভাগ দেব, স্যার ঠিক আছে।
এই যে এটা তো কোশ্চেন, এবার আপনি যদি কোশ্চেনটা দেখে শুধু বোর্ডে যদি ম্যাথটা করাই দিতেন শুরু করতে পারে, এভাবে বুঝতে পারছি না। তোমরা বুঝছো না? পার্ট পার্ট করে একদম শুরু থেকে কোনটা দেয়া আছে কোনটা দেয়া ফুল ম্যাথটা শুরু করে। আচ্ছা পরে বলে। আচ্ছা দেখো পাই ডি এন ভ্যালুটা দেখো 3.1416 ডায়ামিটার কত 3 আর আরপিএম হচ্ছে 2873 per hour নাকি বুঝাই স্টেপে বুঝাই। তো এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে কি প্রোডাকশনটা হচ্ছে এত ইঞ্চ পার মিনিট যত আরপিএম। এটার সাথে এই অ্যানসারটার সাথে তুমি যখন 60 মাল্টিপ্লাই করতেছো তখন কি হচ্ছে পার আওয়ারের জন্য, রাইট? আচ্ছা পার আওয়ার আসতেছে। এই অ্যানসারটাকে তুমি কি করবা, যদি ইয়ার্ডে নিতে চাও তাহলে কি করতে হবে, যত ইঞ্চ সেটাকে 36 দ্বারা ভাগ করে দিবা, ঠিক আছে, ডিভাইড করে দিবা, তাহলে আসবে এত ইয়ার্ড পার আওয়ার। ঠিক আছে, তাহলে এটা আমি কি পেলাম ক্যালকুলেটেড প্রোডাকশন। আর অ্যাকচুয়াল প্রোডাকশন কি দেখো, বলছে যে 9 hours later it was found কত 3,32,838 ইয়ার। এখন এতকে তুমি যদি 9 দ্বারা ভাগ দাও তাহলে কি পাবা, টোটাল 9 ঘন্টা চলছে, তাহলে পার আওয়ারের জন্য তুমি পাচ্ছ। তাহলে এটা হচ্ছে কি অ্যাকচুয়াল প্রোডাকশন। আর এফিসিয়েন্সিটা কি ফর্মুলাটা মনে আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই ক্যালকুলেটেড প্রোডাকশন ইনটু 100%। পারা যাবে তাহলে? প্রথম যে মানটা পাইলো এটা তো মিনিটে দেওয়া আছে না, ইঞ্চ পার মিনিট। পরে 60 ওটা যদি আওয়ার নিতে দেয় তাহলে তো 60 60 দ্বারা ভাগ ভাগ একটু গুণ দেওয়া আছে। এই যে এখানে ভাগ দেওয়া আছে, মাল্টিপ্লাই চলে আসছে না, আমি ইয়ার থেকে পিপিটি থেকে চেঞ্জ করে দেব। আচ্ছা তাহলে এখানে কি করলাম, আগে মিনিট ছিল, মিনিট থেকে কিসে নিছি আওয়ারে নিছি, তারপর কি ইঞ্চে ছিল, জাস্ট ইয়ারে কনভার্ট করছি, ঠিক আছে। এটা হচ্ছে ডিভাইড দিয়ে দিও মাল্টিপ্লাই, আর ডিভাইড দিলে তো এর মান এত বাড়বে। তাহলে দাঁড়াও। সরাসরি হচ্ছে 42.59 ইয়ার। মিনিট কি ভাগাকার আছে না, এটারে ভাগ করলে তো আবার ঘুরে গেলে গুণ হয়ে যাবে না। তোমার দেখো, আচ্ছা ম্যাথ করে দিয়ে দেখো দোস্ত মিনিট কিন্তু পার হিসাবে আসছে, ভাগ করতে ভাগাকার আছে। তোমরা কনফিউজ করে দিতেছ আমার। মিনিটের নিচে যদি আবার ওই 60 দিয়ে ভাগ করো তো অলরেডি নিচে রাখবা 60 গুণ করে হয়ে যাবে না। এটা তো সমস্যা হয়ে গেল। কারণ সিজির পদ্ধতি না বুঝতে পারে আমরা কি করব? এদিকে রাখা বুঝছি বুঝছো? এটা ব্যবহার এরকম এই জন্য এটা বুঝছি। আমার এক কথা ভুলে গেছো। আচ্ছা দেখো, আচ্ছা এটা কি হবে তোমার কিসের জন্য বের করছি 1 মিনিট না, 1 মিনিটে কতটুকু তোমার হচ্ছে ইয়া করে, 1 মিনিটে প্রোডাকশন কত এত না, তাহলে কিসের জন্য বের করবা 60 এর জন্য বের করবা, 60 এর জন্য বের করলে কত, 1 মিনিটের জন্য কত এত, 60 মিনিটের জন্য কত বলো, মাল্টিপ্লাই না, ঠিক আছে, এত ইঞ্চ পার আওয়ার, বুঝছো? তুমি যে আমার কনফিউজ করে দিছো, এটা হচ্ছে বের করছি এত ইঞ্চ পার মিনিট না, তাহলে 1 মিনিটে এটার প্রোডাকশন কত এত, 1 মিনিটে প্রোডাকশন এত, তাহলে 60 মিনিটের জন্য কত কি হবে, মাল্টিপ্লাই হবে। আচ্ছা একটা কোশ্চেন হলো যে ইয়ার্ডের সাথে ইঞ্চি মিলিয়ে সম্পর্ক কি 36? হ্যাঁ তুমি 36 দ্বারা ভাগ দিলে তোমার ইয়ারে চলে আসবে, মানে 36 ইঞ্চে হচ্ছে তোমার 1 ইয়ার্ড, ঠিক আছে। তাহলে এখানে কত আসে 1622
212 ইঞ্চ পার আওয়ার, ইঞ্চ পার আওয়ার। এটাকে ডিভাইড করো 36 দিয়ে কত আসবে? 45059 ইয়ার্ড পার আওয়ার। তাহলে এটা আমাদের ক্যালকুলেটেড প্রোডাকশন। আর অ্যাকচুয়াল প্রোডাকশন কি করব? কোশ্চেনে দেওয়া আছে পার আওয়ারের জন্য জাস্ট 9 দ্বারা ভাগ দিলাম, আর তারপর হচ্ছে এফিসিয়েন্সি ফর্মুলা। পারা যাবে এটা? স্যার এটার উপর একটু চিঠি দিয়ে দিতে পারো। কি চিঠি দিয়ে দিতে পারো। সিটি 20 মার্কের? তুই মরে যা। স্যার ব্যাট কত পার্সেন্ট থাকবে কোশ্চেনে? কত পার্সেন্ট লাগবে ওইটা বলুন। স্কুলে অফ করে বেড়াইতে 26 দিনে অফ করে দেবো। আমার টিটি কাটা আছে। তুই ধরে দিয়ে এটা অফ করলে আপনার অফ করে দিতে। তাহলে 36 ইঞ্চে হচ্ছে 1 ইয়ার, ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে এটা হচ্ছে তোমাদের এফিসিয়েন্সির ম্যাথ। How much time? How much time will be required to once? তোমাদের মিডে হচ্ছে দুইটা টপিক পড়াবো, ওয়াইন্ডিং আর সাইজিংটা, তারপর তোমাদের মিড মানে ফাইনালের পোর্শনটাতেই ম্যাথ বেশি থাকবে, ঠিক আছে? ম্যাথ শুনলে এত খুশি, মানে ফর্মুলায় বসায় দিলাম হয়ে গেল। পরীক্ষা 1 ঘন্টায় হয়ে গেছে। আর না পারলে 3 ঘন্টা। আচ্ছা সুযোগ না পারলে 3 ঘন্টা